মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ ১১ জন আহত হয়েছে ৩৩ জন। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ রাজীব মুন্সি, মোহাম্মদ সোহেল, মহিন, আলামিন, গোলাম মোস্তফা। নিহত এক নারীর পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া নিহতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩ নারী ও নেপালের এক নাগরিক ও মালয়েশিয়ান চালক রয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনই বিদেশি নাগরিক। আহত ৬ বাংলাদেশি হলেন নাজমুল হক, রজবুল ইসলাম, ইমরান হোসেন, জাহিদ হাসান, শামীম আলী ও মোহাম্মদ ইউনুস। তাদের মালয়েশিয়ার পুদ্রচায়া হাসপাতাল ও সেটডাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান এসিপি জুলকিফলি দেশটির গণমাধ্যমে জানিয়েছেন, নিলাই শহরের হোস্টেল থেকে বাসে কুয়ালালামপুর এয়ারপোর্ট যাচ্ছিলেন তারা। এক পর্যায়ে বাসটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই বিমানবন্দরটির মাস কার্গোর কর্মী। আগুনে আটকে পড়া অনেক মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানা নিজেই চলে গেলেন না ফেরার দেশে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় তার পুরো পরিবার। এদিকে সোহেল রানার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন ফায়ারম্যান সোহেল রানা। আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে নিজের জীবনকে তুচ্ছ করেন তিনি। জীবিত উদ্ধার করেন অনেককে। এক পর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। মই থেকে পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পরপরই সোহেল রানাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। বাংলাদেশ সময় রবিবার রাত 2:15টায় না ফেরার দেশে চলে যান অনেকের জীবন বাঁচানো সোহেল রানা। ফায়ারম্যান সোহেল রানা ছিলেন পুরো পরিবারের ভরসা। তার মৃত্যুর খবর শোনার পর থেকেই কিশোরগঞ্জের ইটনায় তার পরিবারে চলছে মাতম। বড় ছেলেকে হারিয়ে পরিবার পড়েছে অনিশ্চয়তায়। একমাত্র ওর দ্বারাই ওর ফ্যামিলিটা চলতো। এমনকি সে আমার সাথে ছুটিতে আসছিল, আমি জয়েন করছি, একই সাথে আমরা ছুটিতে আসি। ও গেছে 22 তারিখ, 28 তারিখে তার এই মর্মান্তিক কাহিনী। তাড়াতাড়ি আম্মা আব্বাকে নিয়ে আয়, আমি মরে যেতেছি, তাড়াতাড়ি সিএমএসে চলে আমার সাথে হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2014 সালের শেষের দিকে ফায়ার সার্ভিসে যোগ দেন সোহেল রানা। তার আয়েই চলত পুরো পরিবার। 25 তারিখে শেষ কথা হয়েছে যে তুই ঢাকায় আইবি, 7 তারিখে আমি আর তুই একসাথে থাকবাম, থাইকা আমরা এই পহেলা বৈশাখে বাড়িতে যাইব। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় সোহেল সহ এ পর্যন্ত 27 জনের মৃত্যু হলো। আহত হয় অর্ধশতাধিক। সিঙ্গাপুরের সব আনুষ্ঠানিকতা শেষে সোহেলের মরদেহ দেশে ফেরত আনা হবে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। সচিবালয়ে কোনো ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা সেটি নির্ধারণে শিগগিরই সচিবদের সমন্বয়ে সভা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2019 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি বছরের 7 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত মন্ত্রিসভার 5টি বৈঠক হয়েছে। তাতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে 36টি, বাস্তবায়িত হয়েছে 24টি। এছাড়া গত 4 মার্চ থেকে 6 মার্চ মেয়াদে শিল্পমন্ত্রীর থাইল্যান্ড সফর মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। যেটা আমাদের এই ভবনটার ব্যাপারে বলা, এমনি একটা সতর্কতা আছে যে এখানে আর্থকুয়েক হয়, তো এগুলো একটু দুর্বল, আমরা নিজেরা করব, এটা টাইম ঠিক হয় না। এটা আমরা ওই ইয়ের পরেই আমরা আলাপ করছি যে এটা আমরা একটা বড় পরিসরে সবাইকে নিয়ে অন্তত অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য দরকার আছে, সবাইকে নিয়ে বলবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুরে বিভিন্ন ভবনের অনুমোদনবিহীন অংশ উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজুক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জুয়েল, এই অভিযানের বিস্তারিত আমাদেরকে জানান। মাহমুদ, আসলে আমরা সকাল থেকেই রাজুকের মোবাইল কোর্টের সাথে আছি। তো এখন রাজধানীর মিরপুরে বিআরটি অবস্থিত যে সড়কটি, বিআরটির উল্টা পাশে
সেকশন 6 রয়েছে, সেখানে রাজুকের উচ্ছেদ অভিযান চলছে। তো রাজুকের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বারবার এই ভবনগুলোকে নোটিশ দিয়ে এসেছে, কোনোটির ক্ষেত্রে 2 বার কিংবা তার ততোধিকও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ভবন মালিক যারা আছেন তারা রাজুকের নিয়ম মানেনি এবং অননুমোদিতভাবে আসলে ভবনগুলোর বর্ধিত অংশ নির্মাণ করেছেন। তো যার কারণে আজকে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ মোবাইল কোর্টের মাধ্যমেই এই অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত আমরা যে দেখেছি যে এই সড়কটির প্রায় 4টি বাড়ি ভাঙা হয়েছে, এখনও বেশ কয়েকটি বাড়ি চলমান। যে ভবনটি আপনি দেখছেন যে ভাঙার কার্যক্রম চলছে, বর্ধিত অংশ ভাঙার কার্যক্রম চলছে, তো সেখানে আসলে বলাই হয়েছে যে রাজুকের চেয়ারম্যানের অনুমোদন নিয়ে এই ভবনটির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখন অথরাইজড অফিসার এই মিরপুর 6-এর মোবারক হোসেন সাহেবের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এই অভিযান সম্পর্কে একটু যদি বলেন। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে রাজুক অনুমোদিত নকশার বাইরে যেগুলো প্রত্যয় করে ভবন নির্মাণ এবং ব্যবহার করা হচ্ছে আজকের এই মোবাইল কোর্টের মাধ্যমে সেইগুলো আমরা অপসারণ করছি। কতগুলো ভবনকে নোটিশ দিয়েছেন? আমরা প্রত্যেকটা ভবনকে নোটিশ দেওয়া আছে। আমরা ইতিপূর্বে গণবিজ্ঞপ্তি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আগেই দেওয়া ছিল এবং এই প্রত্যেকটা স্থাপনাকে আমরা নোটিশ দিয়েছি। সাধারণ মানুষের কোনো সচেতনতা বা সাধারণ মানুষের সম্পৃক্ততা বলতে কোনো বাধার মুখোমুখি হয়েছেন কিনা? এটা শুধু যারা ক্ষতিগ্রস্ত তাদের দৃষ্টিতে আইন অমান্যকারী যারা একমাত্র তারাই একটু বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ তারা খুশি, তারা এই অভিযানে খুশি। জি মাহমুদ, আপনি শুনছিলেন যে আসলে মূল বিষয়টি হলো যে বারবার নোটিশ দেওয়ার পরেও বিষয়গুলোকে অবহেলাজনিত কারণেই বারবার দেখা হয় এবং এই বিষয়টাকে আসলে সচেতনভাবে নিয়ে অন্যান্য ভবন মালিক যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো আরও নজরদারিতে আনার জন্যই আসলে রাজুকের এই উচ্ছেদ অভিযান এবং তাদের ভাষ্য অনুযায়ী এই ধরনের উচ্ছেদ অভিযান এখন থেকে চলমান থাকবে যাতে করে পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা নগরবাসীকে না পোহাতে হয়। মাহমুদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থার আরও অবনতি হয়েছে, এমন কথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। চিকিৎসক আরও জানিয়েছেন বেলা 11:30টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে শনিবার সকালে সোনাগাজী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে শ্লীলতাহানির মামলা তুলে নিতে বলা হয়। এরপরই তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নুসরাতকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। গত 27শে মার্চ নিজের কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এ ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন সহকর্মী সাবিনা পুথি। তিনি সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। পুথি, নুসরাতের শারীরিক অবস্থার ব্যাপারে এই মুহূর্তে কি তথ্য জানাতে পারেন আমাদেরকে? ধন্যবাদ এজি আপনাকে। আমরা আছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউ এর ঠিক সামনের অংশটিতে। এই মুহূর্তে আপনি জানেন যে আজ সকালে নুসরাতকে আইসিইউতে তো রাখা হয়েছিল, যে গত 6 এপ্রিলে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে তাকে আইসিইউতে রাখা হয় এবং তারপরে আজকে তাকে তার অবস্থার আর একটু অবনতি হওয়ার কারণে তাকে আইসিইউ এর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যে যন্ত্র অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে রাখা হয়েছে। তো আমরা এই দোতলায় আইসিইউ যে এখানে আছেন তার নুসরাতের বাবা আছে, তার ছোট ভাই আছে, নুসরাতের 3 ভাই আর বাবা। তো যেই বিষয়টি আসলে নুসরাতের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে তার ছোট ভাইয়ের, তো সেই সূত্র ধরে ছোট ভাই বলছিল যে আসলে নুসরাত একটি কথা বলেছে যে আমার যেটি হবে সেটি হয়তো হবে, কিন্তু অপরাধীদের যারা অপরাধ করেছে, এরকম একটা ঘৃণ্য অপরাধ করেছে, তাদের শাস্তি যাতে নিশ্চিত হয় সেই কথাটি কিন্তু নুসরাত বলেছে। তো সেই সঙ্গে বলি যে সকালে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, দায়িত্বরত চিকিৎসক ডক্টর সামন্তলাল সেন। তিনি যেটি বলেছেন যে তার ডক্টররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন নুসরাতকে তার জায়গায় তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে একটু ভালো অবস্থায় ফিরিয়ে আনার জন্য ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারপরে পরিস্থিতি আসলে অনেক সময় হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে তাকে আসলে তার এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার কারণেই মূলত আইসিইউতে দেওয়া হয়েছে। তো তার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে একটু ছোট করে কথা বলবো। আমরা জানি
এখনকার কন্ডিশন হয়তো তাদের অনেক মানসিকভাবে তারা বিপর্যস্ত, কিন্তু এই অবস্থায় আসলে এরকম একটি ঘটনার প্রেক্ষিতে তাদের চাওয়াটা কি, যে এরকম অপরাধীদের শনাক্ত করা এবং তাদের শাস্তির ব্যাপারে তারা কি বলবেন? আসলে আমরা চাচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়, এমনকি আইনে যে ব্যবস্থা না হয় আমরা এখন আইনের ধারণা ধরতেছি। এবং আমার সাথে সর্বশেষ আফুর কথা হয়েছিল, আফু বলছিল যে আমার আসলে যাই হয়ে যাক না কেন যেন প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা এবং যারা আমার গায়ে আগুন লাগাইছে তারা কেউ যেন স্বাধীনভাবে ঘুরে না করতে পারে, এবং তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছে আফু। তার সাথে আফু আর একটা কথা বলছিল যে নুসরাত যারা হামলা চালিয়েছিল তাদের চিনতে পেরেছিল কিনা? জি, আফু তাদের কণ্ঠটা অনেক ভালো, মানে অনেক পরিচিত মনে হচ্ছে। তাদের হাতের রংটা ফর্সা ছিল, মোজা লাগানো ছিল এবং তাকে আগুন লাগানোর আগে হাত বাঁধা ছিল, হাত পা বাঁধা ছিল। আফু বলতেছে যে আমার একটু চিন্তা করে দিলে আমি আসলে ফেসটা মনে করতে পারবো, কিন্তু তার আগে তো আপুকে আসলে ডাক্তার বলতেছে আসলে এখন তাদের আর কিছু করার নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো সর্বশেষ আপু আমাকে একটা কথা বলছিল সকাল 10টার দিকে যে ভাই আমি বাঁচতে চাই, আমি মনে করতেছি যে আসলে এখানে আমার এই ট্রিটমেন্ট দিয়ে আমি আসলে বাঁচতে পারবো না। এই মাননীয় শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উন্নত চিকিৎসার জন্য যাতে করে আমরা আবেদন করি আমার আপুকে যেন বাইরে নিয়ে যাই, এটা আপু বলছিল। ধন্যবাদ। যেটি শুনছিলেন আসলে নুসরাতের ভাইয়ের কাছ থেকে, নুসরাত আসলে বাঁচতে চায় সেই ব্যাপারটি, যেটি সকালেও কথা হয়েছে তার ভাইয়ের সঙ্গে। এবং একই সঙ্গে বলি যে ডক্টররা আসলে চেষ্টা করছেন এবং ডক্টররা বলেছেন তার বার্নের পরিমাণ এখন 80% সেই হিসেবে বলতে গেলে। তো 80%-এর এই অবস্থায় তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং তার পরিবারের সদস্যরাও চেয়েছেন সবার কাছে দোয়া কামনা করেছেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবিনা পুথি। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে শিশু সাফওয়ানের মৃত্যুর পর আজ তার মা ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। এর আগে রোববার রাতে শিশু সাফওয়ানের মৃত্যু হয়। ফাতেমার শরীরের 94% পুড়ে গিয়েছিল। বাকি দুই সন্তান ফারিয়ার 90% এবং রাফির 98% পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার রাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা সহ 4 জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের একাংশের ধর্মঘট। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। তবে আন্দোলনকারীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হাটহাজারী থানার ওসির প্রত্যাহার সহ 4 দফা দাবিতে গতকাল ধর্মঘট শুরু করে তারা। গতকাল কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 12 জন আহত হয়। আটক করা হয় ছাত্রলীগের 2 কর্মীকে। আমাদের হচ্ছে সামনে সেমিস্টার পরীক্ষা 25 তারিখ, কিন্তু এখন যদি আমাদের ক্লাস না হয় আমাদের তো সেশন ড্রপ হয়ে যাবে বা আমাদের সেমিস্টার পরীক্ষা পিছিয়ে দিবে, তখন তো আমরা সেশন ধরে বলে দেবো। ছাত্রলীগের সাথে আর পুলিশের সাথে যে সংঘর্ষটা হয়েছে তা মিটিয়ে দেওয়া। আমরা চাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাস চালু হোক, বিশ্ববিদ্যালয় চালু হোক, আমরা সবাই যাতে শান্তিতে ক্লাস করতে পারি। যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্কাস আলীর অপসারণ দাবিতে ক্যাম্পাসে অনশন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত শিক্ষককে গতকাল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে এই ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটিও করা হয়েছে। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দিতে বলা হয়েছে। এদিকে তদন্ত কমিটিকে আইওয়াস উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। গত ডিসেম্বরে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় উঠে আসে বিষয়টি। আমরা তার আজীবন বহিষ্কার দাবি করছি এবং এই দাবিতেই আমরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি আজকে পালন করছি। ততক্ষণ পর্যন্ত তাকে টিচার হিসেবে বহিষ্কার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলতেছে, চলবে, কালকেও চলবে। আমরা আবদ্ধ ক্লাসটা বর্জন করে অসহযোগ আন্দোলনটা চালিয়ে যাব।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণার পরেও শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে বেলা 11:15টায় তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা জানায়, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হাসিনুর রহমান স্বাক্ষরিত লিখিত এক নোটিশে রোববার সকাল থেকে ক্লাস পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরো দেখবেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 200 পিস স্বর্ণের বার উদ্ধার, 2 পরিচ্ছন্নতা কর্মী আটক। ওয়াজের মঞ্চে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক ও উগ্রবাদী মতাদর্শের প্রচার ও প্রসার না হয় সেই বিষয়টি নজরে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 6টি সুপারিশ দিয়েছে। এই সুপারিশ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দিয়ে চিঠিও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ পরিবার একটা মাত্র জামাই ছিল, আমি ইলিয়াস রহমান জিহাদি। খবর জানো বহেন? ওয়াজের মঞ্চে নানা ধরনের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার বিষয়টি উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি প্রতিবেদনে। এতে সুনির্দিষ্ট 15 জন বক্তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ও উগ্র মতবাদ ছড়ানো, নারীদের অবমাননা ও দেশীয় সংস্কৃতি বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি 6টি সুপারিশও করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বক্তারা যাতে বাস্তবধর্মী ও ইসলামের মূল স্পিরিটের সঙ্গে সংহতিপূর্ণ বক্তব্য দেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, ওয়াজের বক্তাদের আয় থেকে রাজস্ব আদায়, দাওরায়ে হাদিসের ডিগ্রি আছে এমন উচ্চশিক্ষিতদের বক্তা হিসেবে নিবন্ধন দেয়া ও ওয়াজের কোনো বক্তা ধর্মীয় বিদ্বেষ ছড়ালে তাকে সতর্ক করা। রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। সুপারিশগুলো বাস্তবায়ন করতে এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় রাজস্ব বোর্ড ও সব বিভাগীয় কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। এই ছেলে তো কি দিবে রে? এই বিয়ের আগে একটা মেয়ের কাছে কি চাস? লুচ্চা কোথাকার। আমাকে হুজুর আপনি পড়ছেন কই? আমাকে বাংলাদেশ হই। আপনার নামটা কি? আমি কই আব্দুল খালেক শরীয়তপুরি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দেশের বাইরে থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফিরলেই ব্যবস্থা নেওয়া হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি 4 ঘন্টা ওয়াজ করে গেছি খাইতে। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘট। এই সম্পর্কে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, গতকালকে তো সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, আজকে কি পরিস্থিতি বিস্তারিত আমাদেরকে জানান। জি, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘটের আসলে দ্বিতীয় দিন চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ছেড়ে যায়নি এবং নগরীর বটতলী স্টেশন থেকেও কোনো শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসেনি। এছাড়া অবরোধকারীরা সকাল 11:30টার দিকে শাহ আমানত হলের সামনে যে রাস্তাটি সেটি বন্ধ করে দিয়ে সেখানে আন্দোলন করে। তবে আসার কথা হচ্ছে একটু পরে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন তার সাথে অবরোধকারীদের একটি প্রতিনিধি দল হয়তো বৈঠক করে সেখান থেকে হয়তো একটা ফলপ্রসূ যেই ফলাফল আসবে সেখান থেকে হয়তো তারা অবরোধ প্রত্যাহার করে নিতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সাবেক ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শরীফ উদ্দিন। তিনি কিছুক্ষণ পরে হয়তো তিনিও যাবেন বৈঠকে। তো শরীফ, একটু বলবেন কি যে আপনাদের যে আন্দোলন হয়তো আপনারা কিছুক্ষণ পরে বসবেন, তো আপনাদের দাবিগুলো কি আপনারা এবং কি নিয়ে আলোচনা করবেন? আসলে আমাদের দাবিগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন। সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো আমাদের ধর্মঘট চলছে। তো কিছুক্ষণ পূর্বে আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একদল প্রতিনিধি দল আসছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে বসতে চায়, আমরা তাদের কাছে কিছুক্ষণ পরে যাব, আমাদের দাবিগুলো নিয়ে তাদের কাছে তুলে ধরবো। আশা করি তারা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের যে 6 জন শিক্ষার্থী জেলে আটক রয়েছে তাদেরকে মুক্তি দিবে এবং যে যত মিথ্যা মামলা রয়েছে সকল মিথ্যা মামলা তারা তুলে নেবে। অন্যথায় যদি
দাবিগুলো তুলে ধরার পরে তারা যদি আমাদের সাথে যে কথা হবে তারপরে আমরা আপনাদেরকে জানাবো যে আমরা পরবর্তীতে আমাদের কি কর্মসূচি রয়েছে। আপনাদের তো আরো তিনটি দাবি রয়েছে, সেই দাবিগুলোর ব্যাপারে কি আপনারা কি ধরনের যে কথা বলবেন উপাচার্যের সাথে? আসলে ওই দাবিগুলো তো দীর্ঘায়িত ব্যাপার, তো আমরা চেষ্টা করব ওনাদেরকে বোঝানোর এবং সময়ের ব্যাপার, তো আমরা ওই দাবিগুলো পর্যায়ক্রমে আদায় করার চেষ্টা করব। ইশরাত এজি যেটি বলছিল যে হয়তো তারা আলোচনার পরেই কিন্তু সেটি তারা বলতে পারবেন যে পরবর্তী তাদের কি কর্মসূচি হবে। এছাড়া আমরা গতকালকে দেখেছি তার দাবি আদায়ের পক্ষে তারা যখন আন্দোলন করছে তখন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, সেখানে ছাত্রলীগের অন্তত 15 জন এবং পুলিশের 5 জন সদস্য আহত হয়। তারপর থেকে আসলে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি আসলে থমথমে বলা যায়। হয়তো অল্প কিছুক্ষণের পরে ছাত্রলীগের যে প্রতিনিধি দল আছে তারা উপাচার্যের সভাকক্ষে বৈঠকে বসবেন, সেখান থেকে কি ফলাফল আসে সেটি দেখার জন্য আসলে সংবাদকর্মীরাও এখানে অপেক্ষা করছেন। পরবর্তীতে হয়তো কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদুল সুমন। বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন। মাত্র 40% জনবল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। নগর ভবনের নতুন ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তিনি এমন কথা জানিয়েছেন। এ সময় মেয়র বলেছেন, নবগঠিত 18টি ওয়ার্ডে প্রথম ধাপে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, পরবর্তী ধাপে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। নতুন যে সমস্ত ইউনিয়নগুলো রয়েছে এখানে অনেক সংকট রয়েছে, প্রচুর সংকট রয়েছে। আমাদের যে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের যে পূর্বের চিত্র, আমাদের প্রায় 45 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে আমাদের এই এলাকা, খুব দ্রুততার সঙ্গে এই এলাকার মানুষের অন্তত প্রথমে যাতে চলাচলগুলো আমরা স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে পারি তার জন্য আমরা প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছি। দুর্নীতি দমন কমিশনের একটি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলমান থাকবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি SM কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছে। এই মামলা ঢাকার 6 নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এর মধ্যে 31শে মার্চ মওদুদ আহমদ একটি পিটিশনের অনুলিপি দেন, যেখানে তিনি জানান হাইকোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা রয়েছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম বন্ধ রাখতে। গত 4 মার্চ বিচারিক আদালত এই আবেদন নাকচ করলে মওদুদ আহমদ হাইকোর্টে আবেদন করেন। জ্ঞাত আয় বহির্ভূত 7,38,48,287 টাকার সম্পদ অর্জন এবং 4,40,37,375 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে 2007 সালের 16 সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করে দুদক। চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নগরী জুড়ে 4 স্তরের নিরাপত্তা ও 5,000 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। সকালে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এমন কথা জানিয়েছেন। এ সময় সিএমপি কমিশনার আরও জানিয়েছেন, সন্ধ্যা 6টার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করতে হবে। এছাড়া নববর্ষের অনুষ্ঠানে মুখোশ ও ব্যাগ নিয়ে প্রবেশ না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিটি অনুষ্ঠানস্থলে আর্চওয়ে দিয়ে তল্লাশি করে প্রবেশ করানো হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন সিএমপি কমিশনার। মুখোশ পরে এই অনুষ্ঠানে না আসেন, অথবা কোনো ব্যাগ নিয়ে না আসেন, অথবা যেগুলো নিষিদ্ধ করা হয়েছে বাই দিস টাইম, বিভিন্ন ধরনের বাঁশি, ভোজগুলো বা অন্যান্য বাঁশি শব্দগুলো যেগুলো মানুষকে বিরক্তির উদ্রেক করে, এগুলো যেন না নিয়ে আসা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টয়লেট থেকে 200 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ বিমানের BG-128 ফ্লাইটটি সকাল 6টা 5 আবুধাবি থেকে চট্টগ্রামে আসে। যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। বিমানের টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার বিনে স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতর স্ক্রু দিয়ে লাগানো অবস্থায় 200টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 23 কেজি 400 গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন বিমানের একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে। নাটোরের গুরুদাসপুর থেকে HSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে
রিপন আলীকে আটক করা হয়। এই সময় তার ঘরে তল্লাশি করে 3টি মোবাইল ফোন, 5টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের মোবাইল স্ক্রিনশট জব্দ করা হয়। আটক রিপন আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় দিয়েছে র্যাব। স্বপ্নধরার সৌজন্যে ডিবিসি সংবাদ আলোচনা থাকছে। ভারতকে বিশ্বের 3 নম্বর শক্তিশালী দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির নির্বাচনী ইশতেহার ঘোষণা। মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। দুপুর 12:30টার দিকে মীর কাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ন এবং জেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। আগামী 2 দিন পর্যায়ক্রমে 4 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান। অভিযানের পরিধি আরও বাড়লে সময় আরও বাড়বে বলেও জানান বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার উপপরিচালক শহীদুল্লাহ। 7 দিন আগে থেকে অবৈধ দখলদার প্রায় 150 জনকে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরও একটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত 33। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন গেল ফায়ারম্যান সোহেল রানার। সিঙ্গাপুরে হাসপাতালে মারা গেছেন তিনি। সচিবালয়ে ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা চিহ্নিত করতে সচিবদের সমন্বয়ে সভা হবে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্মঘট আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন সার্ভিস। ইন্দোনেশিয়া থেকে আনা বিলাসবহুল এই ট্রেনে থাকবে ওয়াইফাই সুবিধা, ভালো মানের খাবার, আরামদায়ক আসন ও উন্নত টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা। বিরতিহীন ট্রেনের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে 1 বৈশাখ থেকে রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন। এতে খুশি রাজশাহী অঞ্চলের মানুষ। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের সঙ্গে রাজশাহীর ডাবল রেললাইন স্থাপন সহ রেলের আধুনিকায়নের দাবিও তাদের। সময় যেমন বাঁচবে, সেমন সময়ের সাথে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। নানান তদবিরের ফলে পূর্বের যে সমস্ত ট্রেন চালু হয়েছে সেগুলো নানান স্টেশনে থামতে থামতে লোকাল ট্রেনে পরিণত হয়েছে। এটা যেন বিরতিহীন থাকে। শুধু ট্রেন বাড়ালে হবে না, লাইনের দিকেও নজর দিতে হবে। প্রত্যেকটা লাইনকে ন্যূনতম অন্তত ডবল লাইন করা উচিত। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হওয়ায় খুশি রাজশাহী সিটি মেয়রও। রাজধানীর সঙ্গে কানেক্টিভিটি এটা আরও গাঢ় হবে এবং অসংখ্য মানুষ তাদের নানা রকম কাজে দিনে দিনে কাজ সেরে ঢাকা থেকে চলে আসতে পারবেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে মোট 928 সিটের বিরতিহীন এই ট্রেনের কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে এই ট্রেনে। ওয়াইফাই সুবিধাও চালু করা হবে, উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে এবং টয়লেট ফ্যাসিলিটিও মোটামুটি অনেক আধুনিক থাকবে। নতুন এই ট্রেনের সম্ভাব্য নাম প্রস্তাব করা হয়েছে গ্রিন সিটি, রূপসী বাংলা, হিমসাগর, বনলতা ও নর্দার্ন এক্সপ্রেস। ট্রেনটি সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে 11:40। ঢাকা থেকে দুপুর 1:15 ছেড়ে রাজশাহী পৌঁছাবে সন্ধ্যা 6টায়। ট্রেনের শোভন চেয়ার 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা, এসি কেবিন 863 টাকা এবং এসি বাথের ভাড়া নির্ধারণ করা হয়েছে 1288 টাকা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে জেলেরা। বিভিন্ন আড়তে প্রকাশ্যে হাক ডাক দিয়ে চলছে মাছ বেচা কেনা। জেলেদের অভিযোগ, সরকারি সহায়তা না পাওয়ায় সংসার চালাতে নদীতে নামছেন তারা। মার্চ এপ্রিল এই 2 মাস জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীকে অভয়াশ্রম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুরে থেমে নেই মাছ ধরা।
পাশাপাশি আশপাশের বাজারগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নদীর মাছ। যদিও এই সময়টাতে মাছ ধরার পাশাপাশি সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাত করাও নিষিদ্ধ করা হয়েছে। জেলেরা বলছেন সরকারি খাদ্য সহায়তা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছেন তারা। অভিযান তো জারি জানার কি করা, গরিব মানুষ পেটের দেগুলো করে কি করবে, সরকারের চাল দিতে চাইলো ভাই না। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৪৫,৭৭১ জন জেলে রয়েছেন, যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা প্রায় ৬৫,০০০। নিষেধাজ্ঞার ২ মাস জেলে পরিবারগুলোকে প্রতি মাসে ৪০ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা, যা তারা পাচ্ছেন না। কিছু কিছু অসাধু জেলে ব্যবসায়ী প্রশাসনায় কিছু জেলে নদীতে যাচ্ছে। আমরা কোর্ট গার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ পুলিশ সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর জেলায় সম্প্রতি কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ১৭টি ইঞ্জিন চালিত নৌকা আর পোড়ানো হয়েছে ৪,৬৪,০০০ মিটার জাল। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে শুরু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা জো বাইক। কক্সবাজারে পরীক্ষামূলকভাবে শুরু করে সফল হন উদ্যোক্তারা। এরপর জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বছরের শুরু থেকেই রাজধানীর মিরপুরের ডিওএইচএসে এই বাইসাইকেল সেবা শুরু হয়েছে। কেউ শখে, কেউ বা প্রয়োজনে সাইক্লিং করছেন। আগে যারা রিকশায় কাছের কোনো গন্তব্যে যাতায়াত করেছেন তাদের অনেকেই এখন ব্যবহার করছেন জো বাইক। স্মার্টফোনে জো বাইকের অ্যাপ ইনস্টল করে জো ক্রেডিট ব্যালেন্সের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে এ সেবা। সাইক্লিং করার জন্য সাইকেল আমার কেনা লাগছে না, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে আসছি কোথাও, সাইকেল নিয়ে বের হয়ে গেলাম, গাড়ি নিয়ে আর বের হতে হচ্ছে না বা রিক্সা খোঁজাখুঁজি লাগছে না। জো বাইক দিয়ে সাইকেল চালানো শিখলাম, এখন এটা দিয়েই করতেছি সাইকেলিং, খুব ভালো লাগে। অ্যাপ দিয়ে সাইকেলের কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে লক। লক খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত হিসাব হবে ভাড়ার। রাজধানীতে চালু অবস্থায় প্রতি মিনিটে ভাড়া পড়ছে ১ টাকা। ট্রাফিক ইজ দ্য বিগেস্ট প্রবলেম বাংলাদেশে। এই সমস্যা ভেবে যে আমাদের কোনো লাস্ট মাইল ফার্স্ট মাইল সলিউশন নাই, আমাদের কোনো শর্ট ডিস্টেন্স সলিউশন নাই অ্যাপার্ট ফ্রম রিক্সা। তো এই জিনিসগুলো ভেবে আসলে এই আইডিয়াটা আসা। রাইডের মূল্য পরিশোধ করতে সাইকেল স্ট্যান্ডের কাছে একটি রিচার্জ সেন্টার রয়েছে, যেখানে অ্যাপে রিচার্জ করা যাবে। রিক্সা দিয়ে গেলে আমার 30 টাকার মতো কস্ট হয়, বাট সাইকেল দিয়ে গেলে আমার 3 মিনিট লাগে, হুইচ কস্ট মি 3 টাকা। সবচেয়ে ভালো বিষয় আমার স্টুডেন্ট হিসেবে আমার জন্য এটা। যতটুকু যাওয়া প্রয়োজন ততটুকু যেতে পারছি, আবার সেখানে রেখে যেখানে খুশি সেখানে চলেও যেতে পারছি। জো বাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে রয়েছে সোলার প্যানেল ও জিপিএস। ইউ ক্যান লিভ দ্য বাইসাইকেল এনিওয়্যার। আপনার মানে যেন সমস্যা না হয়, রাস্তায় যেন মানুষজন চলাচল করতে পারে বা গাড়ি যেন সমস্যা না হয়, এইভাবে আপনি লক করে আপনি পার্কিং করে আপনি চলে যাবেন। দ্যাটস ইট। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সেবা ছড়িয়ে দিতে চান উদ্যোক্তারা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ভারতের সাধারণ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোটের হিসাব। হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশটিতে বরাবরই মুসলিম ভোটাররা ভোটের ফ্যাক্টর হিসাবে বিবেচিত হন। নানা কারণে এতদিন মুসলমানরা শিক্ষা ও চাকরিতে পিছিয়ে থাকলেও এবার ধর্মীয় পরিচয়ের বাইরেও ভারতীয় নাগরিক হিসাবে নিজেদের উন্নতি চান তারা। নতুন সরকার এই বিষয়গুলোতে জোর দেবে বলেও মনে করছেন তারা। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশটিতে মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগই হিন্দু ধর্মাবলম্বী, অন্যদিকে মাত্র ১৪.২ ভাগ মুসলিম। দেশটির সংবিধান অনুযায়ী সব ধর্মের নাগরিকদেরই সমান অধিকার পাওয়ার কথা রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। নানা ক্ষেত্রেই মুসলিমরা বেশ পিছিয়ে। অভিযোগ আছে শুধু বর্তমান বিজেপি সরকারই নয়, বিগত কোনো সরকারই এই সম্প্রদায়ের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়নি। তাদের দেখা হয়েছে ভোট ব্যাংক হিসেবেই। তাই এবার নির্বাচনের আগে ভারতীয় মুসলিমদের দাবি অন্যান্য জাতিগোষ্ঠীর মতোই মূল্যায়ন করা হোক, তাদের দেয়া হোক সংবিধান অনুসারে সমমর্যাদা। ভারতে মুসলিমরা পিছিয়ে রয়েছে এর অন্যতম প্রধান কারণ তারা কম শিক্ষিত। যারাই ক্ষমতায় এসেছে ভোটের পরেই ভুলে গেছে আমাদের দেয়া প্রতিশ্রুতির কথা। এবার যে দলই সরকার গঠন করুক, মুসলমানদের শিক্ষার দিকে তাদের নজর দেওয়া উচিত। ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির বিরুদ্ধে বিরোধীদের বরাবরের অভিযোগ, মোদী ও তার রাজনৈতিক মিত্ররা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এমনকি ভারত দেশটি কেবল হিন্দুদের এমন বোঝাতে স্কুলের পাঠ্য বইগুলোও সেভাবে বদলে ফেলা হয়েছে।
এ অবস্থায় মুসলমানরা বলছেন এবারের নির্বাচনের মাধ্যমে নিজেদের ধর্মীয় পরিচয়ের বাইরে আসতে পারবেন তারা। মুসলিম বলে আমরা শিক্ষা এবং চাকরি খাতে কোনো বাড়তি সুবিধা চাই না। সমান সুযোগ দিলে আমরা মুসলিম পরিচয় থেকে বেরিয়ে এসে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি। ভারতে লোকসভা নির্বাচন শুরু হবে 11 এপ্রিল। 7 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচন শেষ হবে আগামী 19 মে, আর ফল ঘোষণা 23 মে। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত চলতি মাসে আবারও পাকিস্তানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। রোববার নিজেদের কাছে থাকা বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে সাংবাদিকদের কাছে এমন দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কুরেশি জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুসারে 16 থেকে 20 এপ্রিলের মধ্যে ভারত হামলা চালাতে পারে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন শান্ত হয়ে আসছে তখনই এমন বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তবে কোনো সূত্র বা প্রমাণের ভিত্তিতে কথা বলেছেন তিনি তা খোলাসা করা হয়নি। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়েছে, তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুদ্ধ নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টিয়ান নিয়েলসন পদত্যাগ করেছেন। বাংলাদেশ সময় রোববার রাতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে পদত্যাগের কোনো কারণ তিনি উল্লেখ করেননি। যদিও তিনি বলেছেন, সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করলেন। 2017 সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হন নিয়েলসন। এদিকে সোমবার ট্রাম্প টুইটারে জানিয়েছেন, সাময়িকভাবে নিয়েলসনের স্থলাভিষিক্ত হচ্ছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনান। এবার জানাবো এসএলএম গ্রুপ খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আরামবাগের মুখোমুখি হবে বিজেএমসি। ম্যাচ শুরু হবে দুপুর 3:30টায়। অন্য ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। 10 ম্যাচে 8 জয় আর 2 হারে 24 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে রয়েছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী 9 ম্যাচ থেকে 2 জয় 5 হার আর 2 ড্রয়ে 11 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 8 নম্বরে। 2 আবাহনীর লড়াইয়ে তাই ফেভারিটের তকমা থাকবে ঢাকার জায়ান্টদের গায়ে। ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে আরামবাগের প্রতিপক্ষ টেবিলের তলানির দল টিম বিজেএমসি। ম্যাচ শুরু বিকেল 3:30টায়। 5 জয় 1 হার ও 4টি ড্রয়ে টেবিলের 5 নম্বরে রয়েছে আরামবাগ। আর পুরো মৌসুমে একটি জয়ও না পাওয়া বিজেএমসি রয়েছে টেবিলের শেষ 13 নম্বর অবস্থানে। লিগ ওয়ানে হোঁচট খেয়েছে পিএসজি। ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে টেবিল টপাররা। ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় পিএসজি। কলিন ড্রগবার সহায়তা থেকে গোল করেন এরিক মাক্সিম। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। 26 মিনিটে সমতায় ফেরান ফরওয়ার্ড দা কস্তা। আর 38 মিনিটে ফরাসি মিডফিল্ডার অতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় স্ট্রাসবুর্গ। ম্যাচের 82 মিনিটে এসে সমতায় ফেরে পিএসজি। গোল করেন দলের জার্মান ডিফেন্ডার টিলো কেরার। 30 ম্যাচে 26 জয় ও 3টি ড্রয়ে 81 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। 1 ম্যাচ বেশি খেলা লিল 61 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের একমাত্র খেলায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু হবে রাত 1টায়। 32 ম্যাচ থেকে 63 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5-এ রয়েছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আর্সেনাল ও 64 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে টটেনহ্যাম। ফলে এই ম্যাচ জিতলে 1 লাফে টেবিলের 3-এ উঠে আসবে ব্লুজরা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। স্ট্যামফোর্ডে ব্রিজে ওয়েস্ট হ্যামের বিপক্ষে অপ্রতিরোধ্য চেলসি। লিগের শেষ 12 হোম ম্যাচের একটিতেও হারেনি মারিও সারির দল। বিপরীতে টেবিলের 11 নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।